অডিও বুকস বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন শেক্সপিয়ারের লেখা দি টেমিং অব দি শ্রুয়ের পর্ব ৭। দজ্জাল পোষ মানল। বাপের বাড়িতে সেদিন আর যাওয়া হলো না। ক্যাথারিনকে থাকতে হলো ভেরোনাতেই। তাকে স্বামীর অনুগত আর বাধ্য হবার পাঠ নিতে হলো। যখন পেক্রুশিও তার আচরণে সন্তুষ্ট হলো, তখন সে বউকে নিয়ে রওনা দিল ব্যাপ্তিস্তার বাড়ির দিকে। কিন্তু কিছু দূর এগিয়েই হঠাৎ পেক্রুশিও ঘোড়ার মুখটা প্রায় ঘুরিয়েই দিল। বলল, দেখো ক্যাট, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ কেমন উজ্জ্বল কিরণ দিচ্ছে। চাঁদের আলো এবার আমরা পথ চলব। ক্যাথারিন অবাক হয়ে বলল, চাঁদ? চাঁদ কোথায়? এখন তো আকাশে সূর্য। রোদে চারদিক ঝলমল করছে। এখন জ্যোৎস্না কোথায়? পেক্রুশিও বলল, আমি বলছি কেমন চমৎকার স্নিগ্ধ জ্যোৎস্না। ক্যাথারিন বলল, আমি বলছি কি সুন্দর ঝলমলে রোদ। পেক্রুশিও রেগে গেল। ক্যাথারিন এখন তার কথার প্রতিবাদ করছে। সে ক্রুদ্ধ স্বরে বলল, আমি যদি মায়ের বেটা হই, আমি নিশ্চয়ই আমার মায়ের ছেলে, তাহলে এ হয় চাঁদ, নয়তো তারা। আমার কথা যদি ঠিক না হয়, তবে আর তোমার বাপের বাড়িতে যাওয়া হবে না। আমার কথা যদি ঠিক না হয়, তবে আর তোমার বাপের বাড়িতে যাব না। এক্ষুনি ঘোড়ার মুখ ঘুরিয়ে দেব ভেরোনার দিকে। ক্যাথারিন ভাবল, এত দূর এসে আবার ফিরে যাব? তার চেয়ে মেজাজি বরটির কথাতেই সায় দিই না কেন? এ কথা ভেবে সে বলল, তুমি ঠিকই বলেছ, এ হচ্ছে চাঁদ। পেক্রুশিও বলল, না না, তুমি মিছে কথা বলছো। আকাশে তো এখন সূর্য, দেখছো না কেমন চমৎকার রোদ। তাহলে আকাশে এখন সূর্যদেবী রয়েছেন। স্বামীর কথার সঙ্গে তাল মিলিয়ে ক্যাথারিন বলল। ওরা দুজনে আবার এগিয়ে চলল সিনোর ব্যাপ্তিস্তার বাড়ির দিকে। কিছু দূর এগোবার পর পেক্রুশিও পরীক্ষা করে দেখতে চাইল ক্যাথারিন কতখানি পোষ মেনেছে, কতটা অনুগত হয়েছে। এক বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছিলেন পদুয়ার দিকে। তার সঙ্গে ওদের স্বামী স্ত্রীর দেখা হয়ে গেল। বৃদ্ধ হলেন পিসানগরের ভিনসেনসিও। ছেলে লুসেনসিও ব্যবসার কাজ দেখবার জন্য পদুয়াতে এসেছে। অনেক দিন হয়ে গেল, কিন্তু ছেলের কাছ থেকে কোনো খবর পাননি ভিনসেনসিও। ছেলে কেমন আছে, সে কী রকম কাজকর্ম দেখাশোনা করছে, এসব জানবার জন্য বৃদ্ধ ভিনসেনসিও নিজেই পদুয়া নগরের দিকে চলছেন। বেশ বয়স হয়েছে তার। মাথার সব চুল পেকে সাদা হয়ে গিয়েছে। মুখে অসংখ্য বলিরেখা। শরীরের চামড়া ঝুলে পড়েছে। ভিনসেনসিওকে দেখে পেক্রুশিও আর এক অদ্ভুত আচরণ করল। বৃদ্ধের দিকে এগিয়ে গিয়ে সে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, শুভ নিন, সুন্দরী কুমারী, কোথায় চলেছেন? বৃদ্ধ ভিনসেনসিও তো এরকম সম্ভাষণ শুনে আকাশ থেকে পড়লেন। তাকে বলে কিনা সুন্দরী, লোকটার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। ক্যাথারিনের দিকে ফিরে পেক্রুশিও বলল, দেখো ক্যাট, এই সুন্দরী কুমারীটাকে দেখো। এর চেয়ে সুন্দরী কুমারী মেয়ে কি তুমি কোনোদিন দেখেছ? মেয়েটির দু গাল গোলাপ ফুলের মতো। চোখ দুটি যেন মেঘহীন আকাশে দুটি উজ্জ্বল তারকা। ক্যাট, তুমি এসো, মেয়েটির সঙ্গে আলাপ করো, ওর গোলাপি গাল দুটোতে চুমু খাও। তারপর আবার বৃদ্ধ ভিনসেনসিওর দিকে তাকিয়ে বলল, মিষ্টি কুমারী, আপনার আজকের দিনটা শুভ হোক। ইতিমধ্যে দজ্জাল ক্যাথারিন সম্পূর্ণ পোষ মেনে গিয়েছে। স্বামীর কথা মতো বৃদ্ধের কাছে গিয়ে সে বলল, সুপ্রভাত কুমারী, তুমি কি সুন্দর, তোমার মুখখানি কি মিষ্টি। সুন্দরী তরুণী, তুমি কোথায় চলেছ? কোথা থেকেই বা আসছো তুমি? তোমার বাবা ভাগ্যবান, মা ভাগ্যবতী, যাদের এমন সুন্দরী মেয়ে। সত্যি সত্যি তাদের কি সৌভাগ্য। ভিনসেনসিও এবার আরও অবাক হয়ে গেলেন। এই সুন্দর মেয়েটার কি দৃষ্টিশক্তি নেই, নাকি সঙ্গীর মতো এরও মাথায় দোষ আছে? হঠাৎ পেক্রুশিও চিৎকার করে উঠল, ক্যাট, তুমি কি পাগল হয়েছ? কাকে কি বলছো তুমি? উনি তো তরুণী কুমারী নন, উনি একজন বৃদ্ধ ভদ্রলোক। ক্যাথারিন তখন বৃদ্ধকে বলল, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি খুব ভুল করেছি। খুবই অন্যায় করে ফেলেছি আমি। আসলে রোদের তেজে আমার চোখ দুটো বাঁধিয়ে গিয়েছিল। সব কিছুই তরুণ আর সবুজ বলে মনে হচ্ছিল। স্বামীর কথায় আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন দেখছি আপনি একজন মাননীয় বৃদ্ধ ভদ্রলোক। আমি যে নিতান্ত নির্বোধের মতো ভুলটা করে ফেলেছি, আশা করি সেজন্য আপনি আমাকে ক্ষমা করবেন। পেক্রুশিও বলল, দয়া করে আমার স্ত্রীকে ক্ষমা করুন। এবার বলুন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি আমাদের গন্তব্যস্থানের দিকে যান, তবে একসঙ্গে যাওয়া যেতে পারে। আপনাকে সঙ্গী হিসেবে পেলে আমরা খুব খুশি হব। ক্যাথারিন আর পেক্রুশিওর কথাবার্তা শুনে বৃদ্ধ ভিনসেনসিও খুব অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি ভদ্র এবং সংযতভাবে বললেন, আমার নাম ভিনসেনসিও, বাড়ি পিসানগরে।
আমি আমার ছেলের বিয়েতে পদুয়া যাচ্ছি। আমার ছেলে লুসেন্সিও বিয়ে করতে যাচ্ছে সিনোর ব্যাপ্তিস্তার ছোট মেয়ে বিয়াঙ্কাকে। পেক্রুসিও বলল, আমার স্ত্রী ক্যাথারিন তো বিয়াঙ্কারই বড় বোন। আমরা সিনোর ব্যাপ্তিস্তার বাড়িতে যাচ্ছি। চলুন একসঙ্গেই যাওয়া যাক। তিনজনই এগিয়ে চলল পদুয়া নগরীর দিকে।